প্রতি রাতে সে কে বারবার ঠক ঠক করে দরজার আড়ালে। প্রতি রাতে কে বলে যে ঢুকতে চাইলে আমি ঢুকতে পারি, কিন্তু ঢুকি না, তার কারণ ওই পুতুলটা। ওয়েলকাম টু ইডিয়াটা। আজকে পড়তে চলেছি আমারই বলা একটি গল্প, নতুন একটা সিরিজ, গা ছমছমে হানাবাড়িটা। গল্পটা শুরু করলাম। অভিষেক তার মা বাবার সঙ্গে তর্ক ঝগড়া করে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বাড়ি খুঁজছিল। সে বড় আইটি ফার্মে কাজ করে। ব্যাঙ্গালোরে তার পয়সার অভাব ছিল না, কিন্তু সে সেখানে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পারত না। তাই দুজন মিলেই ভেবেছিল বাবা মাকে মানিয়ে বিবাহ সম্পন্ন করবে, কিন্তু সেই সুযোগ হয়ে উঠল না। বাবা মা বেঁকে বসলেন। ধর্ম আলাদা কারণে দুজনের মধ্যে ভালোবাসাটাকে কেউ মেনে নিচ্ছিল না। দুজনের বাড়ির থেকেই বিমত। শহরের বুকে কোথায় যাবে বুঝতে পারছিল না। সমাজে বিভিন্ন চোখ তাদের দিকে তাকাচ্ছিল। চোখের শিরাগুলো যেন তাদের জীবনে বেড়া তৈরি করছিল। সেই ভিন্ন লোকের চোখের শিরা এড়িয়ে তারা আস্তে আস্তে চেষ্টা করলো পৌঁছাতে কোনো এক জায়গায় যেখানে মানুষ যেতে ভয় পায়, যাতে তারা শান্তিতে থাকতে পারে। তারা রূপ সাজ সব কিছু বদলে অজ্ঞাতবাসেই কোনো রকমে চলে গেল হলদিয়ার এক গ্রামের দিকে। সেখানে কলকাতার ভিড় নেই, কিন্তু হলদিয়াতেও টাউনশিপের এখন লোকের অভাব হচ্ছে না। তারা খুঁজতে খুঁজতে 99 একরসেই পেল একটা ছোট্ট বাড়ি। প্রথমে ভাবলেও ছোট্ট, তা ছিল এক বড় বাড়ি, বাংলো মতো, একটু সেকেলে গোছের। পাশ দিয়ে কয়েকটা পোড়ো বাড়ির ছাপ যেরকম দেখে যায়, সে চারটে পোড়ো বাড়ির মতোই সেখানেও গাছপালা জমির ওপর গজে উঠেছিল। কিন্তু বাড়িটা ভেতর থেকে খাসা। যে প্রোপ্রাইটার এসে তাদের সাথে কথা বলল, তাকে দেখেও বেশ বিদেশি কায়দারই মনে হলো। তিনি বললেন যে তার নাকি এই বাড়ির প্রতি এখন আর কোনো মোহমায়া নেই। তিনি নিজেও যদি এই বাড়ির মালিক নন, কিন্তু যাদের সাথে তিনি কাজ করেন তারাও প্রচণ্ড উচ্চশিক্ষিত এবং বিদেশে সেটেল করে গেছে। এই লোকটার এই বিদেশি কায়দা দেখে তারাও ভাবলো যে তার সঙ্গে তালে তাল মিটিয়ে এথিজমের গুণ গাওয়া উচিত। প্রথমের দিকে অভিষেক ভাবলো, বাড়ির কথা তার মনে পড়ল। মায়ের মুখটা বারবার ভেসে উঠত। মাকে যখন সে বলেছিল আর হয়তো কোনোদিনই তার সাথে দেখা হবে না, তখন মায়ের চোখের জলে যে চিকচিক ভাব ছিল, সেটা যেন তার জীবনের সব আলো কেড়ে নিয়ে তৈরি হয়েছিল। তার মনে সেই ফাঁকা জায়গাটা আর কোনোদিনও ভরবে না। কিন্তু তার গার্লফ্রেন্ডও তার বাড়ি ছেড়ে এসেছিল। ধর্ম আলাদা হলেও তাদের দুজনের মানসিকতাই একরকম ছিল। দুজনেই ছিল বইয়ের পোকা এবং ভূতের গল্পের বই পেলে আর কিছু তারা চাইতো না। প্রথমের দিকে অভিষেক কয়েকজন বন্ধুকে নিয়ে ঘর বাড়ি যা ছিল সব কিছু পরিষ্কার করালো। কার্বলিক অ্যাসিডও দিল, কারণ জানতো সাপখোপের অসুবিধা হতেই পারে। অভিষেক বেশি না ভেবে থাকা শুরু করলো তার নতুন পত্নীর সাথে। বিয়েটা তারা দুই কায়দাতেই করলো, যদিও 5-10 জনের বেশি কাউকে তারা ডাকেনি। দাওয়াত বলতে খাবার দাবার সাধারণই হয়েছে। দুজনের ধর্ম আলাদা হলেও দুজনেই আবার ভেজিটেরিয়ান, তাই জন্য মাংস মাছ এইসবের কোনো অকারণ ঝামেলা তো উঠলই না। প্রথম রাতে অভিষেক যখন শুয়ে আছে তার স্ত্রীর সঙ্গে, সে শুনতে পেল গানের কলি। ভাবেনি যে এই বাড়ির কাছাকাছিও কেউ গাইতে পারে। কয়েকদিন আগে অবশ্য দেখেছিল দূর দিয়ে একটা ছেলে ভিক্ষে করতে করতে গান গেয়ে যাচ্ছিল, কিন্তু সে তো দুপুরের দিকে, এই বেলাতে এটা হওয়া সম্ভব নয়। হাতের ঘড়িতে রেডিয়াম ডায়ালটায় দেখলো তখন রাত্রি 1:30 বাজে। বাড়িতে থাকলে এই সময় হয়তো সে বাবা মার সঙ্গে তর্ক করে ঘরে বসে মোচ করে ম্যাগি খেত আরেকবার, মিডনাইট স্ন্যাক। কিন্তু এখন স্ত্রী আছে, দায়িত্ব অনেক বেশি। ছেলে মানুষই তার দ্বারা আর হবে না। 25 বছর বয়স হতেই
তাকে ছেড়ে আসতে হয়েছে সব রকম ছেলে মানুষই, যেন মরে গেছে সে অভিষেক। এইসব ভাবতে ভাবতেই আবার সেই কড়া নাড়ার আওয়াজ তার কানে আসলো। কেউ গান গাইছে এবং কড়া নাড়ছে, কিন্তু তাদের দরজায় নয়, মেন গেটের দিকে। যদিও জায়গাটা পরিষ্কার করেছে তারা, কিন্তু বেড়ার ওপারে একটা জঙ্গলে জায়গা আছে, যেখানে গাছপালা অনেক ভর্তি, ছায়া ছায়া কিছুই দেখা যায় না। অভিষেকের কি মনে হতে সে একাই বারান্দায় বেরিয়ে এলো। আলো জ্বালানোর আগেই চাঁদের আলোতে কি যেন একটা চকচক করছিল, যেন কতটা চুলের ধার। মুখের ওপর চাঁদের আলো পড়লে যেরকম একটা চিকচিক ভাব হয়, সেরকমই তেলতেলে একটা কিছু সে দেখতে পেল, কিন্তু আলো জ্বালিয়ে আর কিছু নেই। ভয় তার করছিল, কিন্তু আবার মনে পড়ছিল তার ছোটবেলাকে সে মেরে ফেলেছে। সে এখন একজন বড় মানুষ, তার উপর সংসারের যাবতীয় দায়িত্ব। তাকে পুরুষ হয়ে উঠতেই হবে, নাহলে সমাজ তো তাদের ছিঁড়ে খাবে। তাই সে সাহসে ভর করে প্রত্যেকটা ঘর দেখলো, কোথাও কিছু সেরকম ছিল না। জানলার দিকে সে দেখলো, সেখানেও কিছু ছিল না। তবে বারান্দার কাছে এসে যে দিকটা সেই দূরের জংলা জায়গার দিকে দেখিয়ে দেয়, সেদিকে সে আলো দিল। অভিষেক ভাবতে পারেনি আলো দেওয়ার পরে সে এটা দেখবে। একটু অদ্ভুত ধরনের কুঁজো হওয়া জীব তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তার হাসি কান পর্যন্ত যায়। অভিষেকের গা ছমছম করে ওঠে, ছ্যাঁত করে ওঠে তার বুকটা। পাশের ঘরেই তার স্ত্রী শুয়ে আছে। সে কি করে তাকে বলতে পারবে? বড় মুহূর্তেই সেই জীবটা আর নেই, যেন দৌড়ে ছুটে যাচ্ছে সে দেখতে পেল। নিজেকে সে যেন একটা ডিস্টোপিয়ান গল্পের ভেতরে পাচ্ছে। সে বুঝতে পারছে না কি হবে এরপর। অভিষেক ঢোক গিলে ঘরে চলে গেল। হনুমান চালিশা সারা রাত পড়ল সে। স্পিকারে চালিয়ে রাখলো সেই গান, আর আরেকটা স্পিকারে আয়াতুল কুরসি। কোনো দিক দিয়ে সে জায়গা দিতে চায়নি কোনো রকম ভূতপ্রেতকে। পরদিন সকালে অভিষেক কাজে বেরোয়। তার স্ত্রী, এখানে আমরা বলবো রিয়া, তাকে একাই থাকতে হবে। সে কিন্তু দুপুরের দিকে দেখল, যখন সে খাবার বানাচ্ছে তখন বারবার কেউ একটা জানলার মধ্যে উকি দিচ্ছে। কোনো একটা বাচ্চা বয়সী বা ওরকম গড়নেরই কেউ, তার শুধু মাথার ওপরের অংশটা দেখা দিচ্ছে, কিন্তু যখনই সে তাকাচ্ছে সেখানে কিচ্ছু নেই। হঠাৎ রান্না করতে করতে সে একবার জানলার দিকে তাকালো। জানলার ওপার থেকে কোনো শব্দ এলো না, কিন্তু তার পাশ দিয়ে ঠিক চোখের কোণ দিয়ে সে দেখতে পেল একটা বৃদ্ধ, যার চোখ দুটো লাল লাল, মাথায় সাদা চুল, আঁশটানে দৃষ্টি দিয়ে তার মাছ কাটা দেখছে। যখন সে ঘুরে তাকালো, সেখানে কিন্তু আর কিচ্ছু নেই, কেউ ছিল না সেখানে। কাকে বলবে রিয়া? কেউ নেই। পাড়াপড়শি যারা দূরে দূরে আছে, সে বাড়িগুলো প্রায় ভগ্ন প্রায়। বেশিরভাগ লোকই ওখানে যারা থাকে তারা কয়েক বৃদ্ধ, এবং তাদের মধ্যে কারোরই কাজ করার ক্ষমতা নেই। তাদের কাছাকাছি যা বাড়িঘর আছে এবং বাজারহাট, তা অনেক দূর। কোনো আমেরিকান বইয়ের মতো তাদেরকেও গাড়ি চেপে সেখানে যেতে হয়। কিন্তু অভিষেক এখনো এত আয় করে না। সে সামান্য অ্যাকাউন্টেন্ট, সেলসের কাজ হাতে ধরেছে যাতে বাড়ির খরচা চালাতে পারে। ভাড়াটা নিতান্তই খুবই কম, তাই জন্য তাদের চলে যায়। এই মুহূর্তে গাড়ি বা স্কুটি কেনারও ক্ষমতা তার নেই। রিয়া যা সম্পত্তি পেয়েছিল তার মধ্যে কিচ্ছু নেয়নি। কিছুটা তাদের জেদই ছিল, বাড়ির থেকে যা পাওয়া যায় সেগুলো নেব না। যদিও আগে অভিষেক আইটি কোম্পানিতে চাকরি করত, সে এখানে এসে সেলস আর ফাইন্যান্সের কাজই নিয়েছে, কারণ সেই ইন্ডাস্ট্রিতে আর তার ভালো লাগে না। সে সেখানে ফিরে যেতে চায় না। যেখানে তার চাকরি ছিল সেটা চাকরি সে ছেড়ে দিয়েছিল, আর পরের দিকে শুনেছিল সেখানে নাকি এআইকে দেওয়া হয়েছে।
তারপর থেকেই তার ভয় আরও বেড়ে গেছে ওই চাকরি নিয়ে। তাই জন্য সে ভেবেছে যে এই জব রোল চলে যেতে পারে, সেখানেও কেন যাবে। কিন্তু এইসব কথা রিয়া যখন ভাবছে, তখন আবার দেখলো সে মূর্তিটা যেন তাদের ঘরের ভেতর দিয়ে হেঁটে চলে গেল। খুব ভয় লাগলো তার। এই মূর্তিটা কার? আকাশটা মেঘলা হয়ে এসেছিল। হঠাৎ জোরে মেঘ ডেকে উঠল। আজকে সূর্যটা সকাল থেকেই সেরম নেই। তখন দুপুর 12টা বাজে, কিন্তু এমন মেঘলা করেছে যেন মনে হয় সন্ধে 5টা বেজেছে। চারিদিক নিস্তরঙ্গর মধ্যে বাজের শব্দটা যেন গুঞ্জন করে উঠল। তারপরেই প্রচণ্ড বর্ষণ, যেন হাজার পায়ের হাতা। জোরে জোরে বৃষ্টি পড়তে লাগলো বাড়ির চারিদিকে। বাড়ির চারিদিকে কেমন যেন বৃষ্টির ছাটটা পড়ে পড়ে যেন কারোর গায়ে ছ্যাঁকা দিচ্ছে। অনেকগুলো গলা যেন একসাথে চেঁচিয়ে উঠছে। ভয় লাগছে রিয়ার। সে বড্ড একা এই মুহূর্তে। বাড়ির চারিদিকে আলো নেই এখনো। অনেক জায়গায় ঘেঁষ ও জিনিসপত্রে ভর্তি। সে বড় একা অনুভব করল। সে দৌড়ে ঘরে চলে গেল। ঘরের মধ্যে একটা নীরবতা ছিল, কিন্তু জানলাতে কেমন এক অদ্ভুত আঁচড়ের শব্দ সে পেল। এরপর কি হবে জানতে ফলো করুন এই সিরিজটা গা ছমছমে হানাবাড়ি।